স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের সকলের জন্য সুন্দর সময় আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের পড়াটা আমরা শুরু করি। আজকে বোর্ড দেখেই বুঝতে পারছো কি পড়াবো। আজকে পড়াবো রাজশেখর বসুর লেখা একটি প্রবন্ধ, বাংলা ভাষায় বিজ্ঞান। এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধটার উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে, কেন লেখক এই প্রবন্ধটি লিখেছিলেন। আসলে বিজ্ঞান চর্চা আমাদের দেশে অনেক পরে শুরু হয় এবং সেটা নিঃসন্দেহে পাশ্চাত্য সাহিত্যের হাত ধরে, আরও স্পষ্ট করে বলতে গেলে ইংরেজি সাহিত্যের হাত ধরে। আর বিজ্ঞানের যা কিছু আবিষ্কার সবই কিন্তু ইউরোপ এবং আমেরিকা মহাদেশ জুড়েই একটা সময় ছিল। অন্তত আমরা যখন একটু একটু করে বিজ্ঞানকে শিখছি, বিজ্ঞানকে জানছি, তখন বিজ্ঞানের সমস্ত আবিষ্কারগুলো কিন্তু ইউরোপ জুড়েই হচ্ছে। ফলে বিজ্ঞানের যে সমস্ত শব্দগুলো আমাদের কানে আসছে সেগুলো ইংরেজি ভাষার মাধ্যমে আসা শব্দ। সবগুলোই যে ইংরেজি শব্দ তা নয়, কিন্তু ইংরেজি ভাষার মাধ্যমে আসা শব্দ। এবার ইংরেজি তো আমাদের মাতৃভাষা নয়, স্বাভাবিকভাবেই সব ইংরাজি শব্দ বাঙালি বিজ্ঞান পিপাসু মানুষের, নতুন শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা হতো, এখনও হয়। তো এই সমস্যা দূর করবার জন্য বিজ্ঞানটাকে বাংলা ভাষায় শেখানো যায় কিনা, পড়ানো যায় কিনা, এ বিষয়ে নানা চিন্তাভাবনা শুরু হয়েছিল বহু আগে থেকেই, পরাধীন ভারতের সময় থেকেই। একদল বলতো যে না, সম্ভব নয় বিজ্ঞানকে বাংলা ভাষায় পড়ানো, আর একদল বলতো কেন সম্ভব নয়। নিঃসন্দেহে সম্ভব, কিন্তু সেটাকে সম্ভব করে তুলতে গেলে যে যে সমস্যাগুলো আসবে, সেই সমস্যাগুলোর কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কেই কিন্তু লেখক এখানে আলোকপাত করেছেন। এই সমস্ত কথাগুলো আজকের যুগে সবকটা হয়তো ঠিক যুক্তিযুক্ত নয়, কেননা অনেক সমস্যা আমরা ওভারকাম করে ফেলেছি। লেখক যে সময় লিখেছেন সেই তুলনায় আজকের যুগে আমরা অনেক সমস্যা ওভারকাম করে ফেলেছি, কিন্তু তবুও তার প্রাসঙ্গিকতা হারায়নি। এই কারণেই আজও কিন্তু অনেক সমস্যা রয়ে গেছে। ধরা যাক আমি একটা শব্দ বলি, বিডিও। বিডিও শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত, এটার ইংরেজিটাও জানি ব্লক ডেভেলপমেন্ট অফিস, কিন্তু এর বাংলা হচ্ছে সমন্বয় আধিকারিকের করণ। এই যে বাংলাটা, এই বাংলাটার তুলনায় যদি বিডিও এই ছোট শব্দটাই গ্রহণযোগ্য হয়, তাহলে সেটাকে বাংলা ভাষায় চালু করে দিতে তো কোনো ক্ষতি নেই, কেননা এরকম বহু শব্দ তো আমরা গ্রহণ করেছি, শুধু ইংরেজি শব্দ নয়, আরবি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, তাই না? তো এইভাবে একটা আলোচনা রয়েছে। আমি এবার পড়াটাই চলে যাই। রাজশেখর বসু সম্পর্কে তোমাদের বইয়ে আছে, পড়ে নেবে, আমি এখানে লিখে দিয়েছি, পড়ে নেবে, এবং শব্দার্থগুলো কিছু কিছু যেগুলো সমস্যা তৈরি করতে পারে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, ভালো করে দেখবে। চলো আমরা পড়ি। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। দ্বিতীয়, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান করেছে, অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা দুই শ্রেণীর মানুষের জন্য। এক হচ্ছে ইংরাজি জানে না, একেবারে শিশু যারা এবং অল্প শিক্ষিত মানুষ, আর দ্বিতীয়ত হচ্ছে যারা ইংরেজি কিছু কিছু পড়েছেন। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। গুটিকত ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে, যেমন জল আর কর্পূর উবে যায়, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে দুই রকম ফুল হয়। এরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। ওই শুনে শুনে যেটুকুনি শিখেছে, টাইফয়েড একটা রোগের নাম, আয়োডিন লবণে থাকে, খেতে হয়, শরীরে খুব কাজে লাগে, এরকম কিছু শব্দ ছাড়া তাদের একটা যাকে জ্ঞান বলা হয় সেরকম জ্ঞানটা কিন্তু নেই সেই সময়কার পরিপ্রেক্ষিতে। এটা ভালো করে মনে রাখবে। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেই জন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কন করিতে হইবে।
এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। অর্থাৎ যারা প্রথম পড়ছেন তাদের কাছে বাংলায় লেখা হলে পারে খুব সহজ, তাদের কাছে বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। একদম তাই, বাঙালি ছাত্র কিন্তু যারা ইতিপূর্বে ইংরেজিটা পড়ে নিয়েছে না, তাদের কাছে এই বাংলাটা বুঝতে অসুবিধা হবে। আমাদের নিজেদের অভিজ্ঞতার কথা বলি, আমরা যখন চাকরির প্রথম পরীক্ষা দিই তখন সমস্ত কিছু ইংরেজিতেই ছিল, আমাদের প্রস্তুতি সেরকম। পরবর্তী সময় ইংরেজি এবং বাংলা দুই মাধ্যমেই, আমরা তো বাঙালি, ইংরেজিতে তো পণ্ডিত নই, কিন্তু আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে বাংলার প্রশ্নের উত্তরগুলো দিকে, বাংলার ভাষার দিকে ঝুঁকতাম না, কারণ আমার কাছে ইংরেজিটা পড়তে পড়তে সড়গড় হওয়ায় ইংরেজি প্রশ্নগুলো বুঝতে সুবিধা হতো। এইটাই কিন্তু এখানেও বলা হয়েছে। যে লোক আজন্ম ইজার পরেছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। যে লোক পাজামা পরেছে, প্যান্ট পরেছে, সে কী করে ধুতি পরবে? আবার ঠিক তাই, যে লোক আগাগোড়া ধুতি পরেছে সে প্যান্ট পরবে কী করে, তাই না? আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। দেশি পরিভাষা চালাতে গেলে হবেই, নতুন করে শিখতে হবে। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে অনেক বেশি চেষ্টা করতে হয় না। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ মানে প্রবন্ধ পড়ে, তখন তাকে পূর্ব সংস্কার দমন করে, অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। অর্থাৎ যারা প্রথম বাংলা পড়ছেন তাদের বাংলা পরিভাষা বুঝতে অসুবিধা নেই, কিন্তু যারা ইংরেজি পড়েছেন আগে, তারা যদি নতুন করে বাংলা পড়তে চায় তাহলে বাংলা ভাষার প্রতি একটু মমত্ববোধ, একটু যত্ন নিয়ে পড়তে হবে, নাহলে শিখতে পারবে না তারা। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও অনেক রকম বাধা আছে। বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। পারিভাষিক মানে ইংরেজিটা টার্মিনোলজি বলে, একটা ইংরেজি সঠিক বাংলা শব্দ, এটাকে পরিভাষা বলে। অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল, তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন। তার ফলে সংকলিত পরিভাষা সাম্য হয়নি। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্ব, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাঁদের চেষ্টা অধিকতর সফল হয়েছিল। সত্যিই তো, একটা ইংরেজি শব্দের কী বাংলা হবে? বিভিন্ন লোক যদি বিভিন্ন লেখেন তাতে তো সমস্যা। এই কাজটা সকলে মিলে একযোগে করতে হয় এবং সেটা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 1936 সালে করা হয়েছিল। পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন। উদ্ভিদ এবং প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি বা সার্বজাতিকতা ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন ম্যালভাসি, ফার্ন, অর্থোপোডা, ইনসেক্টা। বলছে যে সমস্ত শব্দের ইংরেজি মানে জানা যাচ্ছে না, বাংলায় করা যাচ্ছে না, সেগুলো তো ইংরেজি শব্দই রাখা যাক না কেন, ওভাবেই আমরা চিনব, বাংলা ভাষায় লিখবো, বাংলা শব্দে লিখবো, অসুবিধা তো নেই। অক্সিজেনকে বাংলায় পরিবর্তন করার দরকার নেই, ঠিক আছে? এখানে দেখো ম্যালভাসি শব্দের আমি অর্থটা দিয়ে দিয়েছি। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে, কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এই বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। অবশ্য কালক্রমে দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, তবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। পাশ্চাত্যে যেমন বৈজ্ঞানিক সাহিত্য রচনা হয়, আমাদের দেশে দীর্ঘদিন তা ছিল না। অবশ্যই এখন বাংলা ভাষায় অনেক বৈজ্ঞানিক সাহিত্য রচিত হয় এবং বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচিত হয়। এখন মনে হয় সেই সমস্যাটা নেই, শিক্ষার হারও তো বেড়েছে।
বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাঁদের ভাষা আড়ষ্ট ও ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কন্নোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। এজন্য অনেক সময় তার অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। ইংরেজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে, যেমন সেন্সিটিভ পার্সন, উন্ড, প্ল্যান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার। বাংলায় অর্থভেদে ভিন্ন ভিন্ন শব্দ প্রয়োগ করা উচিত, যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেদী, সুগ্রাহী। সেটাইজ পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ অতি উৎকট, কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে ভাষা তো আলাদা, এক একটা ভাষা এক একটা শব্দের এক এক রকম প্রয়োগ আছে। সেন্সিটিভ দিয়ে ওখানে সমস্ত কিছু বোঝানো হয়, কিন্তু বাংলায় সেন্সিটিভ দিয়ে অত কিছু বোঝানো হয় না। তো বাংলায় যে যে বিষয়ের জন্য সেন্সিটিভ বোঝানো হচ্ছে সেই সেই শব্দ প্রয়োগ করা উচিত, এটাই লেখক এখানে লিখেছেন। অনেক লেখক তাঁদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন, এতে উৎকট হয়। দি অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ। পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এরকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়। পরমাণু ইঞ্জিনের নকশা এখনও পর্যন্ত প্রস্তুত হয়নি। হোয়েন সালফার বার্নস ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন। যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের প্রতিক্রিয়া অংশগ্রহণ করে না। এরকম মাছিমারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে। এখানেও তাই বলেছেন যে ইংরাজি তো হুবহু অনুবাদ নয়, ভাষা দুটো তো আলাদা, তার প্যাটার্ন আলাদা। ফলে ইংরেজির অনুবাদ করতে হবে বাংলায় বোধগম্য, বাংলায় বোঝার মতন করে। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে। যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তু শিরদাঁড়া নেই, কিন্তু আলোক তরঙ্গর বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হবে না। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। খেয়াল করবে পরিভাষার উদ্দেশ্য। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলবে। প্রথমে ওই পরিভাষাটা একটু ব্যাখ্যা দিয়ে নিতে হবে, তাহলে প্রথম পাঠক বুঝতে পারবে, তারপরে ওটাই ব্যবহার করা যায়। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশের অর্থ ভারত ইত্যাদি অথবা স্থান, কিন্তু দেশের লজ্জা এখানে লক্ষণীয়, দেশের অর্থ দেশবাসীর। অরণ্যের আবিধানিক অর্থ বন, কিন্তু অরণ্যের রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয়। অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। অভিধা মানে আবিধানিক অর্থ, আর ব্যঞ্জনা মানে তার মধ্যে লুকিয়ে থাকা অন্তর্নিহিত অর্থ। অরণ্যে রোদন মানে বনে গিয়ে কান্না নয়, নিষ্ফল কান্না, ঠিক আছে, খেদ। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। সত্যি তো, হিমালয় কি পৃথিবীর মানদণ্ড? পৃথিবীর কি এরকম শিরদাঁড়া আছে? কাব্যে চলতে পারে, সাহিত্যে চলতে পারে, কিন্তু ভূগোলের রচনায় কখনোই চলবে না এ ধরনের লেখা। ভূগোল তো বিজ্ঞান, তাই না? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে, অল্পবিদ্যা ভয়ঙ্করী। এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। সত্যি তো, যে কেউ যা খুশি লিখে দিলে তো হবে না, সেটা তো বৈজ্ঞানিক যুক্তি থাকতে হবে। ওজন গ্যাস শরীরের পক্ষে স্বাস্থ্যকর কবেই বা জেনেছেন, কেই বা সেটা প্রমাণ দিয়েছে? ফলে উল্টোপাল্টা লিখলে হবে না। এবং এখন মুশকিলটা হচ্ছে কি, বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষুদ্র স্বার্থের জন্য, রাজনৈতিক স্বার্থের জন্য, পরিষ্কার বলে দিই, অনেক কুপ্রথার বৈজ্ঞানিক ব্যাখ্যা করে চালানোর চেষ্টা করতে হচ্ছে। এই বিষয়ে করছে একদল মানুষ, এই বিষয়ে সাবধান থাকতে হবে। ভালো করে এটা পড়বে, খুব বেশি কঠিন নয়, প্রশ্নের উত্তরগুলো সবই পারবে। সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আবার থ্যাংক ইউ।